এভরিওয়ান, ওয়েলকাম টু চ্যানেল সাকসেস। আমরা আজ রবিবার নিউ এগ্রিকালচার বিল নিয়ে আলোচনা করব বলেছিলাম, তো সেই আলোচনায় এলাম। ইতিমধ্যে গোটা দেশ জুড়ে এর প্রতিবাদ চলছে, মিছিল মিটিং এ তো চলছেই, চাষিদেরকে নিয়ে বিক্ষোভ দেখানো এটাও চলছে, এখানে ওখানে পথসভা সেটা চলছে, বিভিন্ন রাজনৈতিক দলের কেউ পক্ষে কেউ বিপক্ষে এই নিয়ে চলছেই। তো আমাদেরও যারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে তাদেরও একটা বেসিক আইডিয়া থাকার সবারই দরকার আছে। তো সেগুলো নিয়ে পেপারে যে যার মতো করে পড়ছে, এখানে সাধারণভাবে একটা তুলে ধরার চেষ্টা করা হয়েছে এবং যথাসম্ভব নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে ব্যাপারটাকে আলোচনা করারও চেষ্টা হয়েছে। তোমরা ইতিমধ্যে জেনে গেছো, আমি খুব ডিটেলসে যাব না যে এখানে বিলের ডিটেলসগুলো কি আছে। মোটামুটি যে তিনটে বিল এই কোভিড-19 পরিস্থিতিতে অর্ডিন্যান্স আকারে জারি হয়েছিল, সেইগুলোকেই বিল আকারে লোকসভায় পেশ হয়েছিল। সেই তিনটে বিল দুই সভায়, লোকসভায় এবং রাজ্যসভায় অনুমোদিত হয়েছে এবং রাষ্ট্রপতির কাছে তার স্বাক্ষরের জন্য প্রেরণ করা হয়েছে। তো যে বিল তিনটে আমাদের আলোচ্য এবং বিবাদের মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে, সেই তিনটে বিল কী কী ছিল? একটা বিল ছিল বিল অন দ্য এগ্রিকালচার মার্কেট, অর্থাৎ কৃষির বাজার। এখানে প্রভিশনগুলো কি ছিল এখানে পয়েন্ট আকারে দেওয়া হয়েছে, তোমরা দেখে নেবে, আমি খুব ডিটেলসে যাব না। ফার্মার্স প্রডিউস ট্রেড অ্যান্ড কমার্স বিলটার যে অরিজিনাল নাম সেটা হচ্ছে এটা, ফার্মার্স প্রডিউস ট্রেড অ্যান্ড কমার্স প্রমোশন অ্যান্ড ফ্যাসিলিটেশন বিল 2020। এর মধ্যে যে প্রভিশন ছিল, টু ক্রিয়েট অ্যান ইকোসিস্টেম where farmers and traders enjoy the freedom to sell and purchase farm produce outside registered mandis under the state's APMC। অর্থাৎ রাজ্যের যে এপিএমসিগুলো ছিল মান্ডিকে কেন্দ্র করে, তার বাইরে কৃষকেরা তাদের পণ্যের বিক্রয় করতে পারবে এবং ব্যবসায়ীরাও সেগুলো ক্রয় করতে পারবে। এরকম যুক্তি দেখানো হয়ে থাকে যে ডাক্তার তার যদি পরিষেবা সে তার ঘরে বসে দেশের বিভিন্ন প্রান্তে এমনকি বিদেশেও পাঠিয়ে দিতে পারে, একজন ইঞ্জিনিয়ার যদি তার পরিষেবা ঘরে বসেই দেশের ভেতর বা দেশের বাইরে সর্বত্রই পাঠাতে পারে, তাহলে কেন কৃষকেরা পারবে না? এরকম একটা যুক্তি এর মধ্যে আছে। টু প্রমোট ব্যারিয়ার ফ্রি ইন্টারস্টেট অ্যান্ড ইন্ট্রাস্টেট ট্রেড অফ ফার্মার্স প্রডিউস, বুঝতেই পারছো, ইন্টারস্টেট মানে দেশের একটা স্টেট থেকে আরেকটা স্টেটের মধ্যে, আর ইন্ট্রাস্টেট মানে একই রাজ্যের মধ্যে, একই রাজ্যের মধ্যে, আর এটা হচ্ছে বিভিন্ন রাজ্যের মধ্যে ইন্টারস্টেটটা। টু রিডিউস মার্কেটিং ট্রান্সপোর্টেশন কস্ট অ্যান্ড হেল্প ফার্মার্স ইন গেটিং বেটার প্রাইসেস, চাষিরা যাতে ভালো দাম পায় তার জন্য একটা ব্যারিয়ার ফ্রি পরিস্থিতি তৈরি করা এবং মার্কেটে নিয়ে যাওয়ার জন্য যে ট্রান্সপোর্টেশন কস্ট হয় বা মার্কেটিংয়ের জন্য যে কস্ট হয় সেই কস্টটা কমানো। টু প্রোভাইড এ ফেসিলিটেটিভ ফ্রেমওয়ার্ক ফর ইলেকট্রনিক ট্রেডিং আজকের দিনে তোমরা জানো যে ডিজিটাল ইন্ডিয়া করার চেষ্টায় আমাদের প্রধানমন্ত্রী অনেক অগ্রসর হয়েছেন এবং সেই লক্ষ্যেই কৃষির ক্ষেত্রেও কৃষিকে যদি একটু আধুনিকীকরণ করতে হয়, তার মধ্যেও এই ইলেকট্রনিক ট্রেডিংয়ের ব্যাপারটাকে আনতে হয়। এখন যে বিরোধিতাগুলো আসছে সেই বিরোধিতাগুলো এখানে উল্লেখ করা হয়েছে। স্টেট উইল লুজ রেভিনিউ অ্যাজ দে ওয়ন্ট বি এবল টু কালেক্ট মান্ডি ফিজ ইফ ফার্মার সেল দেয়ার প্রডিউস আউটসাইড রেজিস্টার্ড এপিএমসি মার্কেট। যদি এপিএমসি মার্কেটের বাইরে তারা বিক্রয় করে তাহলে স্টেটের একটা রেভিনিউ লস হবে। হোয়াট হ্যাপেন্স টু কমিশনস এজেন্ট ইন স্টেটস ইফ এন্টায়ার ফার্ম ট্রেড মুভস আউট অফ দ্য মান্ডিজ? যদি সবই মান্ডির বাইরে চলে যায় তাহলে এই কমিশন এজেন্ট যারা আছে তাদের কি হবে, অর্থাৎ মাঝখানে যারা দালাল আছে তাদের কি হবে? ইট মে ইভেনচুয়ালি এন্ড দ্য এমএসপি বেসড প্রকিউরমেন্ট সিস্টেম।
আমাদের দেশে যে একটা প্রকিউরমেন্ট সিস্টেম আছে, খাদ্যদ্রব্য সংগ্রহ করা হয়, ন্যায্য এমএসপি যেটা হচ্ছে মিনিমাম সাপোর্ট প্রাইস, যেটা ন্যূনতম একটা দাম ধার্য করা থাকে প্রত্যেকটা ফসলের, যে এই দামের কমে যদি চাষিরা বিক্রি করে তাদের ক্ষতি হয়। তো সেই এমএসপির মাধ্যমে যে প্রকিউরমেন্ট হতো, যে প্রকিউরমেন্টের খাদ্যদ্রব্যগুলো আমরা বিভিন্ন এমার্জেন্সি এবং এক্সিজেন্সির সময়ে আমরা পাই, বা আমাদের যে পিডিএস সিস্টেম অর্থাৎ পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম, তাতে যে খাদ্যদ্রব্য সংগ্রহ সাপ্লাই করা হয়, তারাও কিন্তু মূল ভিত হচ্ছে এই ধরনের প্রকিউরমেন্ট। ইলেকট্রনিক ট্রেডিং লাইক ইনাম ইউজেস ফিজিক্যাল মান্ডি স্ট্রাকচার। আমাদের ইনাম যে তৈরি হয়েছে সেটা কিন্তু মান্ডিগুলোকে বেস করেই, অর্থাৎ একটা রাজ্যের মধ্যে যতগুলো মান্ডি আছে সেই মান্ডিগুলোর ইলেকট্রনিক মাধ্যম ছিল ইনাম। এখন যদি মান্ডির কাজকর্ম বন্ধ হয়ে যায় তাহলে ইনামেরও কাজকর্ম বন্ধ হয়ে যাবে। হোয়াট উইল হ্যাপেন টু ইনাম ইফ মান্ডিস আর ডিস্ট্রয়েড ইন অ্যাবসেন্স অফ ট্রেডিং? ওই একই কথাকে ঘুরিয়ে একটা পয়েন্ট এখানে আছে। 2 নম্বর বিল ছিল, আচ্ছা প্রসঙ্গত বলে রাখি, আমরা এই যে ইংরেজিতে এই কৃষি বিল নিয়ে আলোচনা করছি, এটাকে আবার বাংলায় করা হয়েছে। যদিও বাংলাটা যে খুব সুবিধের হবে তা নয়, তবুও খানিকটা গাইডলাইন হিসেবে কাজ করবে। তোমরা হুবহু দেখবে হয়তো বাংলা পড়তে গিয়ে কিছু কিছু অসুবিধে হচ্ছে, হোঁচট খাচ্ছ, ঠিকমতো মানে বুঝতেও সমস্যা হয়তো হতে পারে, তবুও বাংলা একটা করে দেওয়া আছে। ইংরেজির সঙ্গে তোমরা বাংলাটাও পড়তে পারো, বা যার মনে হবে সে আগে বাংলাটাও দেখে নিতে পারো। আমাদের 2 নম্বর বিল ছিল, প্রথমটা তাহলে কী হলো, মার্কেট নিয়ে। এবার 2 নম্বর হচ্ছে কন্ট্রাক্ট ফার্মিং, অর্থাৎ কৃষিতে যে চাষবাস হবে সেটা একটা চুক্তি করে ফার্মিংটা হবে। তাতে কি বলা হয়েছে, এতে বিলটা কি ছিল, দ্য ফার্মার্স এম্পাওয়ারমেন্ট অ্যান্ড প্রোটেকশন এগ্রিমেন্ট অফ প্রাইস অ্যাসিওরেন্স অ্যান্ড ফার্ম সার্ভিসেস বিল। এটা হচ্ছে বিলটার নাম। প্রথম বিলটা বলেছি, প্রথম বিলটা ছিল তোমার ফার্মার্স প্রডিউস ট্রেড অ্যান্ড কমার্স প্রমোশন অ্যান্ড ফেসিলিটেশন বিল। তোমাদেরকে এইভাবেই নামটা মনে রাখতে হবে। আর আমরা তাকে সংক্ষেপে বোঝার জন্য বলেছি কি, এগ্রিকালচার মার্কেট সংক্রান্ত যে বিল, সেই বিলটার নাম হচ্ছে ফার্মার্স প্রডিউস ট্রেড অ্যান্ড কমার্স প্রমোশন অ্যান্ড ফেসিলিটেশন বিল 2020। আর দ্বিতীয় যে বিলটা সেটা হচ্ছে কন্ট্রাক্ট ফার্মিং রিলেটেড, বিলটার নাম হচ্ছে ফার্মার এম্পাওয়ারমেন্ট অ্যান্ড প্রোটেকশন এগ্রিমেন্ট অফ প্রাইস অ্যাসিওরেন্স অ্যান্ড ফার্মার সার্ভিসেস বিল 2020। তো এর প্রভিশনগুলো কি না, ফার্মার্স ক্যান এন্টার ইনটু এ কন্ট্রাক্ট উইথ এগ্রি বিজনেস ফার্ম প্রসেসর, হোলসেলার, এক্সপোর্টার অর লার্জ রিটেলার্স ফর সেল অফ ফিউচার ফার্মিং প্রডিউস অ্যাট এ প্রি এগ্রিড প্রাইস। অর্থাৎ আগের থেকেই দাম নির্ধারণ করা থাকছে যে আমি 400 টাকা কুইন্টাল দরে আলু কিনবো, বা 500 টাকা বা 300 টাকা দরে পেঁয়াজ কিনবো। যা কৃষিজ উৎপন্ন হবে সেগুলো আগের থেকে ঠিক করা থাকছে যে আমি এই দামে তোমার জিনিস কিনবো বা এই পরিমাণ জিনিস কিনবো। এই রকম একটা এগ্রিমেন্ট করা হবে, তার রিটিন পেপার তৈরি করা হবে এবং সেই চুক্তি অনুযায়ী কাজ হবে। মার্জিনাল অ্যান্ড স্মল ফার্মার্স উইথ ল্যান্ড লেস দ্যান 5 hectares to gain via aggregation and contract. Marginal and small farmers account for 86% of total farmers in India. ইন্ডিয়ার যে টোটাল কৃষক তার 86% কিন্তু ক্ষুদ্র এবং প্রান্তিক চাষি। তারা যাদের 5 হেক্টরের কম জমি তারা এর সুযোগ পাবে। টু ট্রান্সফার দ্য রিস্ক অফ মার্কেট আনপ্রেডিক্টেবিলিটি ফ্রম ফার্মার্স টু স্পন্সর। কৃষকরা যখন চাষ করে তখন তাদের একটা রিস্ক থেকে যায়, আনপ্রেডিক্টেবল হয়ে যায়, রিস্ক অফ মার্কেট আনপ্রেডিক্টেবিলিটি। আমরা মাঝে মধ্যেই পশ্চিমবাংলায় দেখে থাকি, কোনো বছর আলুর ফলন যদি বেশি হয়ে যায় তখন দেখা যায় যে আলু রাস্তায় গড়াগড়ি যাচ্ছে, কারণ মাঠ থেকেই চাষিদের আলুটাকে সংগ্রহ করে ঘরে আনা বা স্টোরে মজুত করার জন্য যা খরচ হবে তার থেকে আলুর দর কম। তাহলে এই যে মার্কেটের একটা আনপ্রেডিক্টেবিলিটি রয়েছে, তার একটা রিস্ক রয়েছে, সেই রিস্কটা কিন্তু চাষির থাকছে না, ওটা ট্রান্সফার হয়ে যাচ্ছে স্পন্সরের কাছে। অর্থাৎ যে কিনবে সেই হোলসেলার হতে পারে, কোনো এগ্রি বিজনেস ফার্ম হতে পারে, প্রসেসর হতে পারে, এক্সপোর্টার হতে পারে, লার্জ রিটেলার হতে পারে, হুয়েভার মেবি,
তার কাছে কিন্তু রিস্কটা চলে যাচ্ছে। টু রিডিউস দ্য কস্ট অফ মার্কেটিং অ্যান্ড বুস্ট ফার্মার্স ইনকাম, এতে করে কী হবে না চাষির আয় বাড়বে, আর মার্কেটিং করার জন্য যে কষ্ট হতো, তুমি ধান উৎপন্ন করো, পাট উৎপন্ন করো, চাষি যেটা করছে সেটাকে মার্কেটজাত করার জন্য তার কুইন্টাল পিছু খুব কম করে 10 টাকা খরচ হয়, কোথাও কোথাও তার বেশি খরচ হয়। তাহলে সে যে দাম পাবে তার থেকেও আবার ওই খরচটা বাদ দিতে হবে। কিন্তু এখানে যার সঙ্গে তার চুক্তি হয়েছে সে কিন্তু তার একদম ফার্ম থেকে অর্থাৎ জমি থেকে সেটাকে সংগ্রহ করে নেবে, তাহলে তার এই যে কস্ট সেই কস্টটা কিন্তু লাগছে না। টু এনেবল ফার্মার্স টু অ্যাক্সেস মডার্ন টেক অ্যান্ড গেট বেটার ইনপুটস, কৃষক তখন উন্নত প্রযুক্তিতে চাষ করবে, আরও ভালো বিনিয়োগ করবে, সেখানে উন্নত মানের বীজ আসবে, উন্নত পদ্ধতিতে চাষ হবে, তাহলে কৃষকের ফলন মানে চাষের যেমন ফলন বাড়বে, কৃষকেরও আয় বাড়বে। টু রিডিউস দ্য কস্ট অফ মার্কেটিং, ওটা হয়ে গেল। ফার্মার্স ক্যান এনগেজ ইন ডাইরেক্ট মার্কেটিং বাই এলিমিনেটিং ইন্টারমিডিয়ারিজ ফর ফুল প্রাইস রিয়ালাইজেশন, অর্থাৎ পুরো দামটা যদি পেতে হয় তাহলে কিন্তু কৃষক এড়িয়ে যেতে পারবে মাঝখানে যারা থাকে, অর্থাৎ দালাল যারা মাঝখানে থেকে ব্যবসা করে। আমরা জানি যে আমরা যেসব সবজি বাজার থেকে কিনি সেইটা কিন্তু সরাসরি চাষিদের থেকে আমরা কিনতে পারি না, তার মাঝে 2 বা 3টে ইন্টারমিডিয়ারিজ থাকে। এটা আমরা খুব সহজেই জানি যে এই যে ধরো এখন কাঁচা লঙ্কার দর, কাঁচা লঙ্কা আমরা এখন মানে 15 টাকা 100 কাঁচা লঙ্কা কিনছি, কিন্তু যে চাষি ওটাকে প্রডিউস করছে দেখা যাবে সে হয়তো 30 টাকা খুব বেশি হলে 1 কেজিতে পাচ্ছে। 1 কেজির দাম যেখানে 30 টাকা সেখানে 100 গ্রামের দাম 15 টাকা, অর্থাৎ 150 টাকা কেজি। অর্থাৎ এই মাঝখানে যে 150 থেকে 30 বাদ দিলে যে 120 টাকা, ওটা কিন্তু ইন্টারমিডিয়ারিজ ভোগ করছে। আর যদি এই সরাসরি এই পদ্ধতিতে চাষ হয়, কন্ট্রাক্ট ফার্মিংয়ে যদি চাষ হয়, তাহলে যে কন্ট্রাক্ট করছে সে কিন্তু সরাসরি নিচ্ছে এবং বাজারে যে দাম সেটা 30 টাকা নয়, নিশ্চয়ই 30-এর থেকে বেশি হবে। সেই সুযোগটা কিন্তু চাষি নিতে পারবে এবং তার আয় বাড়বে। ফার্মার্স ক্যান, এটা হলো এফেক্টিভ ডিসপিউট রেজলিউশন মেকানিজম উইথ রিড্রেসাল টাইমলাইনস, এবং নির্দিষ্ট সময়ের মধ্যেই যদি কোথাও কোনো বিবাদ বাধে তারও কিন্তু একটা সমাধানের পথ বের করা হবে। এবার এর নিয়ে অপোজিশন আছে। ফার্মার্স ইন কন্ট্রাক্ট ফার্মিং অ্যারেঞ্জমেন্টস উইল বি দ্য উইকার প্লেয়ার্স ইন টার্মস অফ দেয়ার অ্যাবিলিটি টু নেগোসিয়েট হোয়াট দে নিড। যেহেতু কৃষক অনেক ক্ষেত্রেই তারা লেখাপড়া যায় না, আইন কানুন সম্বন্ধে খুব ধারণা নেই, কাজেই তারা তো একটু দুর্বল হবে, এইরকম একটা বিরোধিতা পয়েন্ট একটা আছে। স্পন্সর্স মে নট লাইক টু ডিল উইথ আ মাল্টিটিউড অফ স্মল অ্যান্ড মার্জিনাল ফার্মার্স। বিরোধিতার ক্ষেত্রে এটাও বলা হচ্ছে যেহেতু ক্ষুদ্র এবং প্রান্তিক চাষিদের সংখ্যাই বেশি, এই এত সংখ্যক মানুষের সঙ্গে কি ওই স্পন্সরার যারা তারা কি ডিল করতে রাজি হবেন? বিং বিগ প্রাইভেট কোম্পানিজ এক্সপোর্টার হোলসেলার প্রসেসার দ্য স্পন্সর্স উইল হ্যাভ অ্যান এজ ইন ডিসপিউট। এই যে বিবাদ নিরসনের কথা বলা হচ্ছে, এখানে বিরোধিতায় যেটা বলা হচ্ছে যে যদি কোনো বিবাদ বাধে সেই বিবাদের ক্ষেত্রে কিন্তু বাড়তি সুবিধে কিন্তু এরাই পাবে যারা বড় বড় হোলসেলার, প্রসেসার বা এক্সপোর্টার। তারা কিন্তু দেখা যাবে ওই কম লেখাপড়া জানা মানুষজন যারা আইন কানুন সম্বন্ধে ততখানি পরিচিত নয় তাদেরকে হারিয়ে দেবে এবং সুবিধাটা এরাই ভোগ করবে। 3 নম্বর যেটা বিল ছিল সেটা হচ্ছে পণ্য সামগ্রী সংক্রান্ত, রিলেটিং টু কমোডিটিস। আর যে বিলটা সে বিলটার নাম হচ্ছে এসেনশিয়াল কমোডিটিস অ্যামেন্ডমেন্ট বিল, অর্থাৎ অত্যাবশ্যকীয় পণ্য সামগ্রী বিল 2020। প্রভিশন কী আছে? টু রিমুভ কমোডিটিস লাইক সিরিল, পালসেস, অয়েল সিডস, অনিয়ন, পটাটোস ফ্রম দ্য লিস্ট অফ এসেনশিয়াল কমোডিটিস। এখন এতদিন পর্যন্ত কী ছিল যে কিছু সিরিল, অর্থাৎ যে আমরা দানা শস্যগুলো গম, চাল এগুলো আর কি, এই যে দানা শস্য সিরিলগুলো, পালসেস ডালের কথা বলা হচ্ছে, অয়েল সিড তৈলবীজ, অনিয়ন, পটাটোস, এইগুলো হচ্ছে এসেনশিয়াল কমোডিটিস
মধ্যে ছিল এবং এগুলোকে কেউ অকারণে বেশি পরিমাণ মজুত করতে পারতো না। ইট উইল ডু অ্যাওয়ে উইথ দ্য ইম্পোজিশন অফ স্টক হোল্ডিং লিমিটস অন সাচ আইটেমস এক্সেপ্ট আন্ডার এক্সট্রা অর্ডিনারি সার্কামস্টান্সেস লাইক ওয়ার। মানে যুদ্ধের মতো যদি এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি না হয় তাহলে কিন্তু এই স্টক হোল্ডিংয়ের ক্ষেত্রে যে লিমিট ছিল, সীমাবদ্ধতা ছিল, সেটা ডু অ্যাওয়ে উইথ হয়ে যাচ্ছে, অর্থাৎ সেটাকে বিলোপ করা হচ্ছে। টু ব্রিং ইনভেস্টমেন্ট ফর ফার্ম ইনফ্রাস্ট্রাকচার লাইক কোল্ড স্টোরেজ, এবার কোল্ড স্টোরেজের জন্য ইনভেস্টমেন্ট আসবে, অ্যান্ড মডার্নাইজিং ফুড সাপ্লাই চেন, এবং ফুড সাপ্লাই চেনেরও একটা আধুনিকীকরণ হবে। টু হেল্প বোথ ফার্মার্স অ্যান্ড কনজিউমার্স বাই ব্রিঙ্গিং ইন প্রাইস স্টেবিলিটি টু ক্রিয়েট কম্পিটিটিভ মার্কেট এনভায়রনমেন্ট অ্যান্ড কাট ওয়েস্টেজ অফ ফার্ম প্রডিউস। কৃষিক্ষেত্রে যে ওয়েস্টেজ হয় সেগুলোকে ঠিকমতো মজুত করা যায় না, স্টোর হাউসের অভাবে, কোল্ড স্টোরেজের অভাবে এবং স্টোর হাউসের অভাবে দেখা যায় অনেক জিনিস নষ্ট হয়ে যায়। এই ওয়েস্টেজের হাত থেকেও রক্ষা করা যাবে যদি আমরা এই কাজগুলো করি। এর বিরুদ্ধে যে অপোজিশন সেটা কি? এগুলো গভর্নমেন্টের যুক্তি। এবার গভর্নমেন্টের বিরোধিতা যারা করছে তারা কি বলছে? প্রাইস লিমিটস ফর এক্সট্রাঅর্ডিনারি সার্কামস্টান্সেস আর সো হাই দ্যাট দে আর লাইকলি টু বি নেভার ট্রিগার্ড। যুদ্ধের মতো একটা পরিস্থিতির কথা বলা হচ্ছে, কিন্তু যুদ্ধের মতো পরিস্থিতি ছাড়াও তো আমরা অনেক আরও পরিস্থিতি দেখছি যখন একটা কালোবাজারির মতো সংকট তৈরি করে দেওয়া হয়। তাহলে সেই ক্ষেত্রে কি এরকম চড়া দামি সাধারণ মানুষরা জিনিসপত্র কিনবে? বিগ কোম্পানিজ উইল হ্যাভ দ্য ফ্রিডম টু স্টক কমোডিটিস। ইট মিনস দে উইল ডিক্টেট টার্মস টু ফার্মার্স which may lead to less prices for cultivators। এইবার বলা হচ্ছে কি যে এইভাবে চুক্তিবদ্ধভাবে চাষ করতে করতে এমন একটা সময় আসবে বা এমন একটা পরিস্থিতি দেখা দেবে যখন বড় বড় কোম্পানিগুলো এই সাধারণ কৃষকদেরকে তাদের হাতের কিড়নকে পরিণত করে দেবে এবং তারা একটা সময় এমন কম মূল্য ধার্য করবে যেটা কৃষকদেরকে কম মূল্য নিয়েই সন্তুষ্ট থাকতে হবে। ওটা এক ধরনের শোষণের মতোই হয়ে যাবে। রিসেন্ট ডিসিশন অন এক্সপোর্ট ব্যান অন অনিয়ন ক্রিয়েটস ডাউট অন ইটস ইমপ্লিমেন্টেশন। সাম্প্রতিক এই যে পেঁয়াজ বাইরে রপ্তানি করা যাবে না, এরকম একটা সিদ্ধান্ত নেওয়া হলো, সেই সিদ্ধান্ত নিয়ে আবার সেই পেঁয়াজটা বাইরে পাঠানো হলো। এই যে একটা গোলমেলের সিদ্ধান্ত, এটাকে ঘিরে মনে হচ্ছে যে এই আইনকে ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে সরকারের সদিচ্ছার যথেষ্ট অভাব থাকবে। এখন এইগুলো হচ্ছে যে তিনটে বিল ছিল, সেই তিনটে বিলে সরকারের কি যুক্তি, প্রভিশন বলে যেগুলো বলা হচ্ছে এগুলো হচ্ছে সরকারি পক্ষের যুক্তি, আর অপোজিশন বললে যেগুলো বলা হলো সেগুলো সাধারণভাবে মানে বিরোধিতা যারা করছেন তাদের যুক্তি। এবার আমাদের কথা কি, আমরা কি বলবো? আমরা লেম্যান, আমরা হচ্ছে এই বড় বড় রাজায় যে যুদ্ধ হয় সেই এতে যেতে পারবো না, কিন্তু আমাদের কিছু জিনিস তো আমাদের জানতে হবে। বাস্তবটা কি, রিয়েলিটি কি? সিদ্ধান্তে এর কোনো কনক্লুশন করা মুশকিল আছে, কারণ যেহেতু এটা নিয়ে কেউ ভাবছে যে আমরা কোর্টে যাব, কেউ ভাবছে যে সরকারকে বাধ্য করব এটাকে উইথড্র করতে, এরকম নানা রকম ভাবনা চিন্তা চলছে। কিন্তু আমরা সাধারণ মানুষেরা আমরা কি করব? আমরা কতগুলো বাস্তব অবস্থাকে যাচাই করে আমরা কি হওয়া উচিত ছিল সেই নিয়ে কিছুটা ভাবনা চিন্তা করতে পারি। রিয়েলিটি কি, বাস্তব কি? বাস্তব হচ্ছে গভর্নমেন্ট ডাটা শোজ দ্যাট 86% অফ ফার্মার্স আর স্মল ফার্মার্স অ্যান্ড হ্যাভ আ হোল্ডিং অফ লেস দ্যান এটা হবে লেস দ্যান 2 হেক্টার্স। এখানে লেস অ্যান্ড হেক্টার্স হয়ে গেছে, লেস দ্যান 2 হেক্টার্স হতো। দ্যাট ফার্ম হোল্ডিংস আর বিং ফ্র্যাগমেন্টেড। আমাদের কৃষকেরা তারা হচ্ছে 86% হচ্ছে ক্ষুদ্র এবং প্রান্তিক চাষি, এবং দ্যাট ফার্ম হোল্ডিংস আর বিং ফ্র্যাগমেন্টেড। যা জমি যাদের নামে ছিল সেটা আরও টুকরো টুকরো হয়ে যাচ্ছে। According to agriculture census, the number of farm holdings increased from 138 million in 2010-11 to 146 million in 2015 and 16। অর্থাৎ 2010-11 সালে যেখানে আমাদের 138 মিলিয়ন অর্থাৎ 13 কোটি 80 লক্ষ লোক যেখানে ফার্মের মালিক ছিল অর্থাৎ কৃষি জমির মালিক ছিল, সেই মালিকের সংখ্যা এখন 2015 সালে হয়ে গেছে 14
দশমিক অর্থাৎ 14,60,00,000 মতো। দ্যাট অনলি 6% অফ ফার্মার্স সেল দেয়ার প্রডিউস ইন এপিএমসি মার্কেট ইয়ার্স। এবং পরিসংখ্যানে এটাও দেখা যাচ্ছে যে মাত্র শতকরা 6 জন লোক এপিএমসি মার্কেটে তাদের জিনিসপত্র বিক্রি করে। দ্য রিমেনিং 94% সেল আউটসাইড দ্য এপিএমসি, মোস্টলি টু লোকাল ট্রেডার্স অর এ কোঅপারেটিভ সোসাইটি অর এ প্রসেসার। এই যে 94% লোক তারা এপিএমসির বাইরে। তাহলে দেখো আমরা যেটা বলছিলাম, বিরোধিতা যারা করছে তারাও বলছে যে এপিএমসি মার্কেটের কি হবে, ইনামের কি হবে, এই যে যুক্তিটা, সেই যুক্তিটাও খুব একটা ধোপে টেকে না। প্রকৃতপক্ষে দেখা যাচ্ছে যে এপিএমসিতে কতজন কৃষক তাদের ফসল বিক্রি করছে না, শতকরা 6 জন। মোস্টলি তারা বিক্রি করছে কোথায়? টু লোকাল ট্রেডার্স অর এ কোঅপারেটিভ সোসাইটি অর এ প্রসেসার। তারা কাছে যেটা পায়, তারা মান্ডিকে যেতে তাদের অনেকটা দূরত্ব হয়, কোথাও দেখা যাবে 25 কিলোমিটার, কোথাও 30 কিলোমিটার, কোথাও হয়তো তারও বেশি। এর তো একটা কষ্ট আছেও। সেই মান্ডিতে নিয়ে যাওয়ার খরচ বাঁচাবার জন্য বা সেইখানে নিয়ে গিয়ে সঙ্গে সঙ্গে যদি ক্যাশ টাকা না পায়, যদি বলা হয় অ্যাকাউন্টে দেওয়া হবে, তাহলে তাদের নানা রকম সমস্যা। সেই জন্য তারা কিন্তু সুবিধে মতো বেছে নেয় তাদের কাছে যে নগদ টাকা দিয়ে তার কাছ থেকে একদম জিনিসপত্র কিনে নেবে, সেই সমস্ত লোকজনকেই তারা বেশি পছন্দ করে। তারা কিন্তু লোকাল ট্রেডার, তারা কিন্তু দালাল, অ্যান্ড কোঅপারেটিভ সোসাইটি অর এ প্রসেসার। দ্যাট দেয়ার আর নো এপিএমসি ইন কেরালা। আমরা এপিএমসি করে চেঁচাচ্ছি, কেরালা রাজ্যে কিন্তু কোনো এপিএমসি নাই। ইউটি অর্থাৎ ইউনিয়ন টেরিটরিতেও কোনো নেই, এপিএমসি নেই, এক্সেপ্ট চণ্ডীগড় ছাড়া, অ্যান্ড সাম নর্থ ইস্টার্ন স্টেটস, এবং উত্তর পূর্ব ভারতেরও কিছু রাজ্যের এপিএমসি নাই। বিহার রিপিল দ্য স্টেট এপিএমসি অ্যাক্ট এ ফিউ ইয়ার্স এগো। কয়েক বছর আগে বিহার তাদের এপিএমসি অ্যাক্ট তুলে নিয়েছে। ইন দি স্টেটস এগ্রিকালচার প্রডিউস মার্কেটিং টেক প্লেস আউটসাইড এপিএমসি। তাহলে যে এপিএমসিকে নিয়ে এত আমরা মাথা ব্যথা করছি, যে ইনামের কথা ভাবছি, এপিএমসির কথা ভাবছি, কমিশন এজেন্টদের কথা ভাবছি, প্রকৃতপক্ষে তার খুব একটা যুক্তি নেই, সারবর্তা নেই। তো তাহলে বলা যেতে পারে কি, যে সেন্ট্রাল গভর্নমেন্ট যে আইনটা পাস করেছে তাহলে তো ঠিকই আছে, এপিএমসি নেই, আর এপিএমসির জন্যই তো মানুষজন বিরোধিতা করছে। তাহলে এপিএমসি প্রকৃতপক্ষে যখন ডিফাঙ্কড হয়েই আছে, তার সেই অর্থে কাজ নেই, শুধুমাত্র 6% লোক ওখানে বিজনেস করে, তাহলে তার জন্য এত মাথা ব্যথা কেন? প্রকৃতপক্ষে ব্যাপারটা কি, যে এপিএমসি নেই, কিন্তু যে নূতন সিস্টেমটা হয়েছে সেই সিস্টেমটা কি, যে মানুষকে বলা হচ্ছে তুমি অনলাইন ট্রেড করবে। প্রকৃতপক্ষে এই চাষিবাসী মানুষ তারা কি অনলাইন ট্রেডিংয়ের ব্যাপারটায় এত অভ্যস্ত হবে? তারা এখনও ঠিকমতো লেখাপড়া জানে না, এখনও আমাদের বিদ্যুৎ সব গ্রামে ঠিক সেভাবে পৌঁছয়নি। ডিজিটাল ইন্ডিয়া করার জন্য আমাদের উদ্যোগ হয়েছে ঠিকই, কিন্তু আমাদের ইন্টারনেট কানেকশান কি এখনও সেই প্রত্যন্ত গ্রামে পৌঁছেছে? আমাদের কি করা উচিত? হোয়াট শুড বি ডান? কি হওয়া উচিত ছিল? এপিএমসিস হ্যাভ টু বি ফেজড আউট। এটা ঠিকই যে এপিএমসিকে রাখার কোনো যুক্তিই নেই, অলদো দে হ্যাভ সার্ভড এ ইউজফুল পারপাস বিইং এ সেফটি নেট ফর এ সেকশন অফ ফার্মার্স। কিছু লোক ওর সুযোগ নিয়েছে, সেটা 6%ও যদি হয়, কিছু লোক তো ওর সুযোগ নিয়েছে। তো তবুও বলা যাবে যে এপিএমসি রাখার খুব একটা যুক্তি নেই। দে আর ট্রেড রেস্ট্রিকশান, এটা তো ঠিক, তারা ব্যবসার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা করছে। যে মানুষজন এপিএমসিতে এসছে তারা যদি এখন অনলাইন ট্রেডিংয়ের সুযোগটা নেয়, তারা কিন্তু আরও বেশি লাভ বা মুনাফা করতে পারবে। দ্য এপিএমসিস আর নট পারফেক্ট মার্কেটস। এপিএমসি কিন্তু একটা সম্পূর্ণ বাজার এটা বলা যাবে না, ওর অনেক ত্রুটি আছে। দে ডু নট সার্ভ অল ফার্মার্স, সব কৃষকের কাছে পৌঁছতে পারছে না। দে এক্সট্রাক্ট টু হাই এ রেন্ট অ্যান্ড দে আর ইন সাম কেসেস আন্ডার দ্য কন্ট্রোল অফ ট্রেডার্স অ্যান্ড মিডলম্যান। এদেরই কিন্তু হাতে রয়েছে এপিএমসি। তাহলে এপিএমসিকে আমাদের রাখার প্রয়োজন নেই। এখন সাজেশন হিসেবে কয়েকটা জিনিস বলা হচ্ছে। মেনি প্রমিনেন্ট ইকোনমিস্ট ব্যাক দ্য গভর্নমেন্টস ফ্রি মার্কেট আইডিয়া ফর রিভাইভিং দ্য কান্ট্রিজ উইক এগ্রিকালচারাল সেক্টর থ্রু প্রাইভেট ইনভেস্টমেন্ট।
বহু নামকরা বা প্রথিতযশা অর্থনীতিবিদ কিন্তু সরকারের এই যে ফ্রি মার্কেটের আইডিয়াটা, এটাকে কিন্তু তারা সাপোর্ট করছেন, বলছেন এটা হওয়া দরকার, প্রাইভেট ইনভেস্টমেন্ট হওয়া দরকার, আমাদের ইনফ্রাস্ট্রাকচার মানে এই যে কোল্ড স্টোরেজের কথা বলছি বা আরও যে এমনি স্টোরেজ মানে কোল্ড স্টোরেজ ছাড়াও যে স্টোরেজ বা ওয়্যার হাউস তৈরি করা, এইগুলোর ক্ষেত্রে যদি প্রাইভেট ইনভেস্টমেন্ট না হয় তাহলে কিন্তু এগ্রিকালচার সেক্টরের উন্নতি হবে না। সেই জন্য অর্থনীতিবিদরা কিন্তু চাইছেন যে এরকম ইনভেস্টমেন্টের প্রয়োজন আছে। দ্য স্টেট ইন হুইচ আওয়ার এগ্রিকালচার ইজ নাও ইট রিকোয়ার্স এ জার্ক ইফ উই আর টু রিয়েলি ইমপ্রুভ ইটস স্ট্যাটাস। এবং এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের কৃষি এখন সেই যে মানধাতার আমলের কৃষি, সেই অবস্থায় এখনও পড়ে রয়েছে। তাকে যদি ওই অবস্থা থেকে বের করে আনতে হয়, এর একটা বড়সড় ঝাঁকুনির প্রয়োজন আছে। যদি আমরা সত্যিই কৃষিকে লাভজনক করতে চাই, কৃষিকে যদি আমরা প্রফিটেবল করতে চাই এবং কৃষিতে যদি আরও বেশি লোকের ইনভলভমেন্ট বাড়াতে চাই, কারণ কৃষিতেই তো আমাদের বেশি লোকের ইনভলভমেন্ট রয়েছে। আমাদের বেশিরভাগ লোক এখনও কৃষি এই এগ্রিকালচার সেক্টরেই নিযুক্ত আছে, কিন্তু তারা তো সেখান থেকে খুব বেশি আমাদের জিডিপিতে যোগ দিতে পারছে না। সেটাকে যদি আমাদের প্রফিটেবল করতে হয়, এগ্রিকালচার সেক্টরকে নিয়ে নতুন করে ভাবনা চিন্তার প্রয়োজন আছে। বাট বিফোর দ্য এপিএমসিস আর ফেজড আউট, the farmers must be given a genuine choice. That choice can be multiple alternative markets located in large villages and small towns. আমরা দেখলাম কি যে 6% লোক এপিএমসিতে যাচ্ছে, বাকি 94% লোক স্থানীয় বাজারে দালালদের কাছে বা কোঅপারেটিভ সোসাইটিতে বিক্রি করছে। এখন যদি আমরা এরকম একটা বিকল্প দিতে পারতাম যে স্থানীয় বাজারে কৃষকেরা যে পণ্য বিক্রি করছে সেই পণ্যটা যদি তারা ওইখানেই একটা ন্যায্য মূল্যে বিক্রি করতে পারত, তাদের মানে ঠিক দালালরা বা ব্যবসায়ীরা ঠিক যে দামে কিনতে চাইছে ঠিক সে দামে না, একটা ন্যায্য দাম, সেই দামটা যদি এমএসপির থেকে কম না হয় তাহলে কৃষকদের লাভ হতো। সেই কথাগুলো এখানে বলা হচ্ছে। দে শুড বি ইজিলি অ্যাক্সেসিবল টু ফার্মার্স, সেই যে মার্কেটটা সেটা তাহলে তাদের কাছাকাছি হতো। দ্যাট চয়েস ক্যান বি মাল্টিপল অল্টারনেটিভ মার্কেটস, মানে সেখানে বহুবিধ বাজারের একটা ব্যবস্থা থাকবে। লোকেটেড ইন লার্জ ভিলেজেস, বড় বড় গ্রামে এরকম মার্কেট যদি থাকে, সেখানে তাদের কৃষিজ পণ্যের জন্য সমস্ত রকমের কৃষিজ পণ্যের জন্য বাজার থাকবে। অ্যান্ড স্মল টাউন, যেখানে ছোটো ছোটো টাউন, সেখানে যদি এরকম মার্কেট করা যায়। দে শুড বি ইজিলি অ্যাক্সেসিবল টু ফার্মার্স, তারা যাতে সহজেই সেখানে যেতে পারে। দে শুড বি লাইটলি রেগুলেটেড বাই দ্য স্টেট গভর্নমেন্ট, সেগুলোতে হালকা একটা নিয়ন্ত্রণ যেন স্টেট গভর্নমেন্টের থাকে অন ওয়েট অ্যান্ড প্রাইস অফ কমোডিটি, জিনিসের দাম এবং ওজন, এই নিয়ে যেন সরকারের একটু রেগুলেশন বা নিয়ন্ত্রণ থাকে। ফার্মার্স ক্যান গো টু দিজ অল্টারনেটিভ মার্কেটস অ্যান্ড সেল, procurement agencies and private traders can buy, but the price shall be not less than notified MSP। যেটা বলছিলাম যে মিনিমাম সাপোর্ট প্রাইসের যেন কম দাম না হয়, তাহলে সবাই মানে ওখানে প্রকিউরমেন্ট এজেন্সি যারা তারা যাবে, প্রাইভেট ট্রেডাররা যাবে, ফার্মাররা আসবে, সবাই আসবে, সকলেরই লাভ হবে। দ্য গভর্নমেন্টস নিউ লজ ডু নট ক্রিয়েট দিজ অল্টারনেটিভ ফার্মার্স মার্কেটস, আমাদের সরকারের যে নূতন আইন তৈরি হয়েছে তাতে কিন্তু এই ধরনের মার্কেটের কথাও প্রভিশন বলা নাই। অন দ্য কন্ট্রারি, বাই অ্যালাউইং প্রাইভেট ট্রেডার্স ইনক্লুডিং কর্পোরেটস টু কনক্লুড প্রাইভেট এগ্রিমেন্টস, দ্য গভর্নমেন্ট হ্যাজ টিল্টেড দ্য স্কেল ইভেন মোর এগেনস্ট দ্য ফার্মার্স। এটাকে একেবারে অস্বীকার করা যাবে না। সরকার এই যে আইনটা তৈরি করেছে এবং বিবাদ বিসম্বাদের ক্ষেত্রে বলা হয়েছে তার একটা মীমাংসা হয়ে যাবে, এখানে কিন্তু পাল্লাটা বোধহয় একটু ভারী হয়েছে এদের দিকেই, কর্পোরেট ব্যবসায়ী যারা বা প্রাইভেট প্লেয়ার্স যারা, তাদের দিকেই একটু পাল্লাটা যেন ভারী হয়েছে। বিসাইডস, ওয়ান্স প্রাইভেট আনরেগুলেটেড ট্রেড আউটসাইড দ্য এপিএমসি ইজ লিগালাইজড, যদি এপিএমসির বাইরে গিয়ে এই যে ট্রেডের কথা বলা হচ্ছে এটা যখন একটা আইনসম্মত রূপ নিয়ে নেবে, দেয়ার উইল বি এ পাওয়ারফুল ইনসেন্টিভ ফর ট্রেডার্স টু ডিরেজিস্টার দেমসেলস ফ্রম এপিএমসি, তখন তারা কিন্তু এই এপিএমসি থেকে ডিরেজিস্টার করে ফেলবে। Each state is unique in terms of crops cultivated and marketable surpluses and behavior of traders. প্রত্যেকটা রাজ্যের এখানে একটা বিষয় লক্ষণীয় যে কৃষি এটা কোন লিস্টে আছে, কৃষি কিন্তু স্টেট লিস্টে আছে। আর সেন্ট্রাল গভর্নমেন্ট
ট্রেড অ্যান্ড কমার্স যেহেতু কঙ্কারের লিস্টে আছে সেই জন্য তারা আইনটা করছে। এখানে বিরোধীরা কিন্তু আরেকটা জিনিসও বলেছে যে কোঅপারেটিভ ফেডারেলিজমকে মার খাওয়ানো হচ্ছে, অর্থাৎ ওকে হত্যা করা হচ্ছে। এই কথাটা একেবারে অসঙ্গত, খুব তাও বলা যাবে না। এখানে আমরা সেই জন্য সাজেশন আকারে এটা বলছি যে প্রত্যেকটা স্টেট আমাদের পশ্চিমবঙ্গের সঙ্গে আমরা যদি কেরল, মহারাষ্ট্র বা হরিয়ানা, চণ্ডীগড়ের তুলনা করি তাহলে কি সব জায়গার একই রকম অবস্থা হবে? প্রত্যেকটা স্টেটের ক্রপ প্যাটার্ন, তার কাল্টিভেশন, তার মার্কেট সব কিছুই আলাদা। কোথাও দেখা যাবে মহারাষ্ট্রে পেঁয়াজের উৎপাদন বেশি হয়, পশ্চিমবঙ্গে পেঁয়াজের উৎপাদন কম হয়, মহারাষ্ট্র থেকে পেঁয়াজ এখানে চলে আসছে। পশ্চিমবঙ্গে পটাটো চাষ বেশি হয়, এখান থেকে পটাটো অন্য রাজ্যে চলে যাচ্ছে। তাহলে আমাদের যে সারপ্লাসগুলো হচ্ছে সেগুলো কিন্তু সবার একই রকম নয়, প্যাটার্ন একই রকম নয়। তাহলে একই রকম আইন করে সবাইকে একই আইনে আনার চেষ্টা কেন? এই জন্যই তো এগ্রিকালচারকে রাখা ছিল স্টেট সাবজেক্ট হিসেবে। তো সেই স্টেট সাবজেক্ট হিসেবে জিনিসটা যখন ছিল, তাকে এইভাবে না করে এটাকে হওয়া উচিত ছিল কি, লেট দ্য স্টেট লেজিসলেট অন দ্য সাবজেক্ট অফ ট্রেডিং ইন এগ্রিকালচার প্রডিউস। তাদের এগ্রিকালচার যেমন স্টেট লিস্টে আছে, এগ্রিকালচার প্রডিউস সংক্রান্ত যে বিষয়টা আছে সেই সংক্রান্ত বিষয়ে আইন প্রণয়নের দায়িত্ব তো স্টেটকেই দিলে ভালো হয়। লেট দ্য স্টেট গভর্নমেন্ট, দ্য ফার্মার্স and the people of the state decide what is best for the state. স্টেটকেই যদি দায়িত্ব দিয়ে দেওয়া হয়, কৃষক এবং তাদের মানুষজন এবং স্টেট গভর্নমেন্ট তারাই বরং ঠিক করে নিক স্টেটের জন্য কোনটা ভালো হবে। এই বিতর্কের অবসান হবে। তবে এটা ভুললে হবে না, আমাদের কৃষি যেভাবে চলছে এভাবে চলতে দেওয়া উচিত নয়, এর একটা ঝাঁকুনির প্রয়োজন আছে, কিন্তু সেটাকে বাস্তবসম্মত হতে হবে, যুক্তিসঙ্গত হতে হবে। তো এই ছিল আমাদের আলোচনা, যেটা বলেছিলাম মাঝখানে যে এই ইংরেজির সঙ্গে বাংলাও দেওয়া আছে, তোমরা সেটাও দেখতে পাবে। ওকে, থ্যাংক ইউ।